দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। মূলত টাকা পাচার এবং দুদকের উদ্যোগ নিয়ে আজকে আমরা আলাপ করব। রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর থেকে আমরা বেশ কিছু বিষয়ে সংস্কারের উদ্যোগ দেখেছি, তার মধ্যে আর্থিক খাতের সংস্কার বেশ গুরুত্ব পেয়েছে। তারই অংশ হিসেবে পাচার হওয়া অর্থ ফেরাতে আজকে এফবিআইয়ের সঙ্গে বৈঠক করেছে দুদক, এফবিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে। সেই নিয়ে আসলে আমরা শুরুতে আলোকপাত করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধ করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে এফবিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন। তো এই বৈঠককে আসলে কতখানি ফলপ্রসূ মনে করা হচ্ছে? আসলে কি পাচার হওয়া অর্থ আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা, এটি আশাব্যঞ্জক কিনা? শুরুতে সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। আশা তো আমরা সবসময় করি। প্রথম আশা করি যে আর স্বৈরাচারী ব্যবস্থা কখনো আসবে না, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ এক পরিবার হয়ে থাকবে, এক পরিবারের সদস্য হয়ে, কেউ নির্বাচনের বাইরে থাকবে না। অর্থাৎ একটি অন্তর্ভুক্তিমূলক, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এজন্য যা যা করার অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু এখনও স্পষ্ট না। আজকে বিএনপির মহাসচিব কিন্তু বলেছেন যে আপনারা কী করতে চান সেটা জানান। সুতরাং অর্থনৈতিক সংস্কার আছে, রাজনৈতিক সংস্কার, কাঠামোগত সংস্কার, সেটি কিভাবে করবে। আবার শিক্ষার্থীরা দেখলাম যে আন্দোলনকারী শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তারা জাতীয় নাগরিক কমিটি করেছেন। সুতরাং ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো কোথায় কোথায় সেটাও জানা দরকার। এবং আপনি যে অর্থ পাচার হওয়া অর্থ ফেরত আনা অথবা পাচার বন্ধের যে করেছেন, এটা প্রশাসনিক কর্মকাণ্ড। সফল হবে কি না, কারণ এই দুদকে কিন্তু পরিবর্তন হয়নি কাঠামোগত বা লোকবল। এই দুদকে 5 তারিখের আগ পর্যন্ত, 5 আগস্টের আগেও কিন্তু এই দুদক ছিলেন। তখন তারা এক ধরনের কর্মকাণ্ড করতেন, এখন আরেক ধরনের। অর্থাৎ তখন তারা যদি সেই সময় সরকারের নির্দেশিত পথে চলে থাকেন, মানে ক্ষমতাসীনদের ধরাছোঁয়ার বাইরে রাখতেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ অনেকের কিন্তু অর্থ পাচার, দুর্নীতি, ব্যাংকের টাকা লুটপাট, এসআলম, বেক্সিমকো ইত্যাদি, কিন্তু তখনকে দুদককে কিন্তু আমরা কোনো ভূমিকা নিতে দেখিনি। এখন সেই দুদক আজকে তৎপর হয়েছে, এফবিআইয়ের সাথে আলোচনা করছেন। বিদেশে যে অর্থ পাচার হয়ে গেছে আনা কঠিন, কিন্তু একেবারে অসম্ভব তাও নয়। চেষ্টা করতে হবে পদ্ধতিগত, যেমন যেসব দেশে পাচার হয়েছে সেই দেশের সহযোগিতা লাগবে। সেক্ষেত্রে এফবিআই একটা ভূমিকা নিতে পারে। আলোচনা শুরু হলো মাত্র, আমরা এখনই বলতে পারি না যে এটি কতটা সফল হবে, কতদিনে হবে। তবে এই মুহূর্তে যেটা করণীয়, সে দুদক এবং বাংলাদেশ ব্যাংকের যে অর্থনৈতিক ইউনিট সবাই মিলে, এনবিআর, যে আর একটি টাকাও যাতে বাংলাদেশ থেকে পাচার না হয়। দ্বিতীয় হচ্ছে, আমরা নানাভাবেই কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে আছি। ব্যাংক থেকে টাকা লোপাট হয়ে গেছে খেলাপি ঋণের নামে, সেই টাকাগুলো কীভাবে উদ্ধার করা হবে। শুধু পাচার হওয়া অর্থ যেমন আছে, আবার হয়তো দেশের ভিতরেই আছে বড় বড় ঋণ খেলাপিরা, তারা টাকা দিচ্ছেন না, সেই টাকাও আদায় করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, অনেকগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন। এখন এদের চিহ্নিত করা। আবার আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি বক্তব্য দেখলাম যে তিনি বলেছেন যে এসআলমের যে কোনো ব্যাংক জব্দ করা হয়নি, ব্যাংকের কোনো অ্যাকাউন্ট জব্দ করা হয়নি। অর্থাৎ তারা লেনদেন করছে, কিন্তু তারা যে পরিমাণ ঋণ নিয়েছে ব্যাংকে, তাদের টাকার পরিমাণ খুবই কম সেই তুলনায়।
সুতরাং একটা হচ্ছে যে একটা ধাক্কা দিয়েছে, এই ধাক্কাটা এখন কতটা কাজে লাগবে সেটি দেখার বিষয়, এবং সম্মিলিত প্রচেষ্টা, শুধু সরকার নয়, ব্যবসায়ীদের এখানে সহযোগিতা প্রয়োজন হবে, প্রশাসন তো সরকারেরই অংশ, নাগরিকদেরও একটি কিন্তু উদ্যোগ নিতে হবে, যে চাপে রাখতে হবে। শিক্ষার্থীরা যেমন বলছেন যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকারকে নজরদারির মধ্যে রাখতে চায়, তারা যেমন পরামর্শ দেবে আবার খবরদারিও করবে, কারণ সরকার ভুল পথে না যায়। আর সেই গণমাধ্যমের একটি ভূমিকা আছে, তাই নাগরিক সমাজের ভূমিকা আছে। তারা যদি যার যার অবস্থান থেকে ভূমিকা রাখেন তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। যারা শাসন ব্যবস্থায় আছে, যারা সরকারে আছে, তারা জবাবদিহির আওতায় আসবে। প্রথম হচ্ছে যে জবাবদিহির ঊর্ধ্বে কেউ থাকবে না। অন্যায় করলে তাকে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। আর এর পরবর্তী হচ্ছে অন্যায় না করতে পারে সেই পথগুলো, অন্যায়ের যে পথগুলো, পাচারের পথগুলো বন্ধ করতে হবে। একটা তো অভিযোগ আছে যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির জোরে অনেকে পাচার করেছে। ব্যবসায়ীদের সম্পর্কে অভিযোগ আছে যে তারা আন্ডার ভয়েস এবং ওভার ভয়েসের নামে টাকা পাচার করেছেন। এখন এগুলো তদন্তের বিষয়। সেক্ষেত্রে এফবিআই যদি সহযোগিতা করতে পারে, এফবিআই সহযোগিতায় তখনই কাজে লাগবে যখন আমাদের এখানকার প্রশাসন সহযোগিতা করবে। এবং আমি এই সূত্র ধরে একটু অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম আপনার কাছে আসতে চাই। সুরভ হাসান বলছিলেন যে এফবিআই তখনই কাজ করতে পারবে যখন আমাদের প্রশাসন আসলে ঠিকভাবে কাজ করবে বা তাদেরকে সহযোগিতা করবে। সেক্ষেত্রে আরেকটি বিষয় উনি এনেছেন যে দুদকের কাঠামোগত পরিবর্তন হয়নি, অর্থাৎ 5 আগস্টের পরে যেই আগের দুদক তারাই আছেন। সেই ক্ষেত্রে এই পাচার হওয়া অর্থ ফেরাতে আসলে এই দুদক কেমন ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। আর এখানে সৌরভ ভাই আছেন, অত্যন্ত বিজ্ঞজন, যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই লজ্জিত যে বাংলাদেশের টাকা পাচার করার জন্য তদন্ত করতে এফবিআইকে আসতে হয়, দুদকের সহযোগিতা নিতে হয়। কেননা বাংলাদেশের রাষ্ট্র মেরামতের দায়িত্ব বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে নিয়েছে। বাংলাদেশের পতিত সরকার শেখ হাসিনা 15 বছর তার বেশিকাল সময় ক্ষমতায় ছিলেন এবং একনায়কত্ব বা স্বৈরাচারী ভাবে দেশ পরিচালনা করেছে। বাংলাদেশের জনগণ 5ই আগস্ট আগে কেউ ভাবে নাই এত বড় একটা মহিরুহ, এত দানবকে, বাংলাদেশের এই 75 বছর পুরানো দলের নেত্রীকে দেশ ছেড়ে পালাতে হবে, এটাকে ভাবে নাই। তো সেইটাও এই বাংলাদেশে ঘটেছে এবং তার সমস্ত জনগণকে ফেলে রেখে, তার দলের নেতাকর্মীদেরকে ফেলে রেখে উনি পালিয়েছেন 3-4টা ব্যাগ নিয়ে। এটা বাংলাদেশের মানুষ দেখছে। তো বাংলাদেশের এটা আমি অবাক হচ্ছি না, এটা সম্ভব না এটা বলতে চাই না, অবশ্যই সম্ভব। ডিপেন্ড করে আন্তরিকতার উপরে। একটু আগে যে বললেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যদি আপনার মনে আছে বাংলাদেশ ব্যাংক থেকে মানে টাকা পাচার হয়েছিল, অর্থ পাচার হয়েছিল, সেখানে কোথায় ফিলিপাইন পর্যন্ত তাদের দৌড়াতে হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু সুসংবাদ পাই নাই, দেখি নাই, কারণ ওখানে আন্তরিকতার অভাব ছিল। ওখানে যারা চুরি করেছেন তারাই তদন্ত করছেন, আমরা যতটুকু জানি, যারাই চোর তারাই তদন্তকারী, সেখানে টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা ছিল না। আর এখানে পতিত শক্তি, হ্যাঁ, তাদের লোকজন এখানে বসে আছে বিভিন্ন জায়গায়। 17 বছরে তারা তাদের লোকদের, একেবারে খাস লোকদের, যারা ছাত্রলীগ, যুবলীগ, তাদের স্বেচ্ছাসেবক লীগ, এই সমস্ত লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে এবং তাদের একেবারে চেইন অফ কমান্ড ওইভাবে পরিচালিত হতো। তো এখনও দুদকে সেই লোকগুলো আছে, কিন্তু এদেরকে দিয়ে যে সম্ভব হবে না এটা আমি বলবো না। আমি বলবো সরকার কতটুকু আন্তরিক, সরকার কতটুকু এফেক্টিভ, সরকার কতটুকু এখানে কাজের ব্যাপারে কতটুকুভাবে মানে হাত দিতে পারবেন। কেননা আসলে একটা ব্যাপারটা হলো এই, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে, বাংলাদেশে ডেমোক্রেসি এস্টাবলিশ না হলে, এরা যারা আছেন এদের প্রতি আমরা আশাবাদী, এরা সংস্কারের দায়িত্ব নিয়েছেন, এদের পিছনে ছাত্র যারা, শিক্ষার্থী যারা ছিলেন তারাও আছেন, কিন্তু তারপরেও তারা কিন্তু রাজনীতি থেকে উঠে আসে নাই, তাদের চেইন অফ কমান্ড ফলো করে না। কারণ আমরা শুনে আসছি যে মন্ত্রণালয়ে এখনও অনেক সময় অনেক সচিব মহোদয় বা অনেক সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা অনেক কথা শোনেন না, শুনতে পারা যায়, অনেক অফিসাররা কথা শোনেন না, কারণ তাদের ভিতরে ওই যে আগের একটা যে কমান্ড রয়ে গেছে,
এরা তো হঠাৎ করে এসেছে এখানে, এদের ব্যাপারে হয়তো ধারণা ছিল না যে এই ছেলেগুলো একজন উপদেষ্টা হবে বা এরা রাষ্ট্র সংস্কার দায়িত্ব নেবে, রাষ্ট্র মেরামতের দায়িত্ব নেবে, এদের কল্পনাই ছিল না। এরা ধরাকে সরা জ্ঞান করে নাই, হঠাৎ করে যখন এদেরকে দেখছে চেয়ারে বসে গেছে, এদের প্রতি তাদের সেই সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা কোনোটাই নাই। কারণ এরা তো পাচার করতে করতে দেশে এস আলম গ্রুপ বলেন, ওই যে দরবেশ বাবা আছেন, তারপরে আব্দুল হাই আছেন, তারপরে যে কি জানো চলে গেছেন গ্রুপ ইন্ডিয়াতে, হিন্দু ভদ্রলোক, কি জানো না ভুলে গেছি, আগরওয়াল, না না আগরওয়াল তো আছে, আরেকজন ছিল বাগেরহাটে, ওই যে ইয়েতে বাড়ি বোধ হয় বাগেরহাটে বাড়ি ওদিকে, আব্দুল হাই সাহেবের গ্রুপেরই, ওই ব্যাংকেরই, ভুলে গেছি নামটা। তারপরে পি কে হালদার না, পি কে হালদার। তারপর এরা সবই তো মানে একেবারে চোর বাটপারের গডফাদার। তো এরা সব কিছু করে গেছে। এখন এই অবস্থায় এদের আরও যারা বড় আছেন, মনে করেন শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ সজীব ওয়াজেদ জয়, তাদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, কালকে প্রথম আলোতে দেখলাম যে যতগুলো টাকা, যত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তার থেকে কতগুলো পদ্মা সেতু বানানো যেত। সেটা এই প্রসঙ্গে আমি একটু তথ্য যোগ করতে চাই যে শেয়ার বাজারে সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। তো সেক্ষেত্রে এই তদন্ত কমিটি নিয়েও আসলে কেমন মূল্যায়ন আপনার, কেমন কাজ করবে? আমি তো বললাম যে ডিপেন্ড করবে যে তাদের স্বচ্ছতা, জবাবদিহিতার উপর। কারণ আমি যখন একটা অন্যায়ের বিচার না হয় আর একটা অন্যায়কে মানুষ উদ্বুদ্ধ হয়, কারণ কোনো বাংলাদেশে তো কোনো অন্যায়ের বিচার হচ্ছিল না। এই গত 17 বছরে প্রত্যেকটা অন্যায় ধামাচাপা দিয়েছে, তদন্ত কমিটি করেছে, কেউ কেউ যখন কথাগুলো সামনে এসেছে, অন্যায়ের কথা সামনে এসেছে, তখন তারা তদন্ত কমিটি করেছে, ওগুলার আর হালে পানি পায় না। এবং দেখা গেছে যে একটাকে আসলে যাকে দোষী তাকে বাদ দিয়ে অন্য একজনকে তারা গিনিপিগ বানিয়েছে। এইগুলো তো আমরা দেখতে চাই না। এখন সেই সংস্কার দায়িত্ব এরা নিয়েছেন। আমরা বিশ্বাস করি, আশা করি যে এরা অবশ্যই সংস্কার করতে পারবেন, তাদের সময় দিতে হবে। সেই সময়টা কতটুকু সেটা আমরা বলতে পারবো না, তবে তাদের প্রত্যেকটা কাজের প্রতি আমাদের যে আন্তরিকতা দেখছি, আমরা মনে করি তাদের হয়তো সময় দিলে তারা ভালো করতে কিছু করতে পারবেন। এখন এফবিআই একটা সংস্থা, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের কাজে এগুলো করা, সে তাদের এক্সপার্টাইজ আছে। দুদক আজকে সহযোগিতা না করলে তারা সে রিপোর্ট করবে, তারা জানাবে সরকারকে যে আমরা সহযোগিতা পাইনি। না পেলে অবশ্যই তাদের পরবর্তী পদক্ষেপ যেভাবে যায় গ্রহণ করবে। হয়তো দুদকের এই লোকদেরকে সরিয়ে দিতে হবে, নতুন করে সেট আনতে হবে, কিন্তু সম্ভব না এটা আমি বলবো না। আশাবাদী আমি এই কারণে যে তারা যে মন নিয়ে রাষ্ট্রের এই এত বড় জঞ্জালকে ছড়াতে পেরেছে, আমরা বিশ্বাস করি তারাও সেটা পারবে বলে আমার মনে হয়। জি, সোহরাব হাসান, তদন্ত কমিটি বিষয়টাই একসময় একটা হতাশাজনক একটা শব্দ ছিল, যে তদন্ত কমিটি মানে এটি এখানেই শেষ, এটি আর কিছু হবে না, এরকম একটি বিষয়। সেটা নিয়ে আসলে আমরা আলাপ করব, তবে একটি বিরতির পরে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করছিলাম টাকা পাচার এবং দুদকের উদ্যোগ নিয়ে আমরা কথা বলছিলাম। প্রথমে সোহরাব হাসান, আপনার কাছে আবারও আসতে চাই। আমরা বলছিলাম তদন্ত কমিটি নিয়ে এক ধরনের আমাদের অতীত অভিজ্ঞতা আছে দীর্ঘ সময়ের। তো তদন্ত কমিটির যেগুলো হচ্ছে এখন, সেগুলোকে আসলে কতখানি আশাব্যঞ্জকভাবে দেখছেন, বা কোনো খেদ থেকে যাচ্ছে কিনা? না, পরিবর্তিত পরিস্থিতিতে আমি তো মনে করি যে তদন্ত কমিটিগুলো ভালো, মানে ইতিবাচক, ভালো কমিটি হয়েছে। এখন তদন্ত কমিটির কত সময় নেবে, এবং তারা কি তথ্যপত্র জোগাড় করতে পারবে, তারপর এটা প্রকাশ করবে। আর যেহেতু শেয়ার বাজারের বিষয়, তো যে দুজনের বিরুদ্ধে এই কমিটি হয়েছে, তাদের অন্তত একজনের, সালমান এফ রহমানের, কিন্তু আগেও 2010 সালের যে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছিল তাতে তার নাম ছিল এবং অধিকতর তদন্তের কথা বলেছিলেন। সুতরাং বা তারপরেও 2010, হ্যাঁ, এর আগে 1998-এও কিন্তু আর একবার শেয়ার বাজার কেলেঙ্কারি হলো। তো এসবের সাথে জড়িত এই যে লোকজন কিন্তু ঘুরে ফিরে মানে একই লোক, এবং সেটি যে শুধু এক দলের তা নয়, 2 দলের লোকজনই ছিলেন। অন্তত 2010 সালের যে ইব্রাহিম খালেদ, 10 সালের কেলেঙ্কারিতে ইব্রাহিম খালেদ নেতৃত্বে, খন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বে যে কমিটি হয়েছিল, সেই কমিটির সুপারিশে কিন্তু তাই বলে, এবং কারো বিরুদ্ধে মামলা টামলাও হয়েছিল।
এখন তদন্ত কমিটির প্রতি আস্থা আছে আমি মনে করি, কিন্তু তদন্ত কমিটির পর তদন্ত কমিটি তো একটা সুপারিশ করে বা চিহ্নিত করে, এরপর যে ব্যবস্থা নেয়ার দায়িত্ব কিন্তু নির্বাহী বিভাগের, সরকারের, আইন প্রয়োগকারী সংস্থার। তারা কতটা নেবে সেই বিষয়ে, আবার কত সময় লাগবে। তা মনে করি তদন্ত রিপোর্টে হয়তো খুব বেশি সময় লাগবে না। 60 দিনের কথা বলেছে, 60 দিনের মধ্যে 60 কর্মদিবস, তাই তো? 60 দিন মানে 2 মাসের বেশি যদি কর্মদিবস হিসাব করে, আর যদি কর্মদিবস ছাড়া তাহলে 2 মাস। বললো 60 দিনের মধ্যে, আচ্ছা 60 দিনের মধ্যে জমা দিতে হবে। তা আমরা আশা করব যে যে সত্য আমরা, যে ঘটনা আমরা জানি না সেটি এই কমিটি বের করতে পারবেন। এটা বিশেষজ্ঞদের নিয়েই কমিটি। এর আগেও শেয়ার বাজার নিয়ে এখানে তদন্ত হয়েছে এবং ভালো তদন্ত হয়েছে। এরপরের সরকার কি করবে এখন, এটি এই তদন্তর একটা বিষয়, এই কমিটিগুলো মনে হয় স্বাধীনভাবে কাজ করতে পারবে আমার মনে হচ্ছে না, মানে তারা এক ধরনের তো তাদের সক্ষমতা দেখাতে চেষ্টা করবে। আর অন্যান্য সময়ে যেটি আপনি বলেছেন যে তদন্ত মানেই হচ্ছে, ওয়াহিদুল ভাই বললেন যে তদন্ত মানেই হচ্ছে ধামাচাপা দেওয়া, সত্যকে আড়াল করা, অথবা যারা অপরাধী তাদেরকে না তাদেরকে তাদের বিষয়টা গোপন রাখার চেষ্টা। তো সেটা এখানে হবে না পরিবর্তিত পরিস্থিতিতে। তারপরও সজাগ থাকতে হবে, নজরদারি বা তদারক করতে হবে, নজরদারি রাখতে হবে যে কাদের চিহ্নিত করে। আবার যদি যে কোনো দলীয় বিবেচনায় যদি করা হয় যে এক দলের লোককে চিহ্নিত করলো, অন্য দলের লোককে ছাড় দেওয়া হলো, আমাদের অপরাধ, আমাদের দুর্নীতি প্রসার হয় কিন্তু এভাবেই যে দলের লোক হলে তাকে ধরা হয় না, আর ভিন্ন দলের বা প্রতিপক্ষের হলে সেটা ধরা হয়। আর সেটি অনেক ক্ষেত্রেই কিন্তু এফবিআই কিন্তু বাংলাদেশে এই প্রথম আসেনি। 2004-এ গ্রেনেড হামলার পরও কিন্তু এফবিআই এসেছিল। সে সময় তদন্তে কিন্তু তারা খুব সহযোগিতা পায়নি সরকারের কাছ থেকে, কিন্তু আশা করি এবারে পাবে এবং তারা একটা সত্য উদ্ঘাটনে সক্ষম হবে। তো অনেক ক্ষেত্রেই আর যে হচ্ছে যে একটি মানে আমরা যদি জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা চাই তাহলে সম্মিলিতভাবে এটি করতে হবে এবং অতীতের সব জঞ্জাল মুছে ফেলতে হবে, জঞ্জাল সরাতে হবে। না হলে তো আমরা আবার যে সরকার আসে এরপর নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার সবাই জনগণের কাছে বড় বড় ওয়াদা করে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি সেই ওয়াদা পূরণ হয়নি। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ সরকার। 2009 সালে কি ওয়াদা করে তারা ক্ষমতায় এসেছিল, কি জনপ্রিয়তা নিয়ে, আর তাদের বিদায় নিতে হলো অপমানজনকভাবে। তবে এর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আমার মনে হচ্ছে যে এই ঘটনা, এই অভিজ্ঞতা তাদের জন্য শিক্ষণীয় হবে। জি, অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম, পরিবর্তিত পরিস্থিতিতে কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলে মনে করছেন সোহরাব হাসান। দলীয় বিবেচনায় কোনো যেন ছাড় না দেওয়া হয়, প্রতিপক্ষকে শুধু ধরা এবং অন্যকে ছাড় দেওয়া, সেই বিষয়টি নিয়ে আসলে আপনার বক্তব্য কি? আসলে আমি সোহরাব ভাই যেটা বললেন যে তদন্ত কমিটি, আমি আগেও বলেছিলাম একটু আগেও যে মূল বিষয়টি ধামাচাপা দেওয়া হয়, বিভিন্ন সময় দেখে আসছি, পরিস্থিতি আপাতত শান্ত করা হয়, আপাতত টাইম বিং শান্ত করা হয় এবং দীর্ঘসূত্রিতে দেখা যায় মানে 1 মাস বা 2 মাস এরকমের সময় দেওয়ার পরেও দেখা যায় দীর্ঘসূত্রিতার ফলে মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সেটা দলীয়, সোহরাব ভাই বলেছেন দলীয় গভর্নমেন্টের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু যেহেতু এখানে রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়ে এই সরকার মানে তার দায়িত্ব পালন করছেন, আমরা ভাবতে চাই, বিশ্বাস করতে চাই যে এই সরকার সেইখানে দীর্ঘসূত্রিতা করবেন না এবং 60 কর্মদিবস বলেন বা 60 ডেজ বলেন, যেটা বলেন যেখানে হোক না কেন, তার ভিতরে হয়তো তারা সমাধান করবেন। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যে কোনো কাজ যখন করতে গিয়ে দীর্ঘসূত্রিত হয়, আসল খবর তো বের হয়ে আসে না। এখন আমাদের কাছে বিশ্বাস করতে চাই যে এরা যেহেতু দলীয় লেজুর ভিত্তির কোনো দল না, মানে সরকার না, সরাসরি মানে জনগণের সরকার না, এদের কারো কাছে কাউকে মানে ভালোবাসতে হবে একটু বেশি, কাউকে কম, কাউকে সহজ বাংলায় সিস্টেম করতে হবে, এরকম অবস্থা না। এরা আমরা যেহেতু গত 17 বছরের জঞ্জাল এরা মুক্ত করতে দায়িত্ব নিয়েছেন, তারা কিছু সংস্কার করতেই হবে।
একটা বাংলাদেশে একটা ভালো একটা সরকার উপহার দেওয়ার জন্য, জনগণের সরকার উপহার দেওয়ার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই তারা কাজ করে যাচ্ছেন। সেই কাজ করার ক্ষেত্রে এগুলো একটা প্রতিবন্ধকতা। মানে খারাপ লোকগুলোকে চিহ্নিত করতে না পারলে, তারা যদি দায়িত্বে থাকেন, তাহলে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে এই লোকগুলোকে যদি চিহ্নিত করা যায় এবং সেক্ষেত্রে তারা যদি দলীয় যেই হোক না কেন, যিনি হন না কেন, তাকে যদি তারা ছাড় না দেন, তাহলে অবশ্যই আমরা ভালো ফল পাবো বলে আশা করি, বিশ্বাস করি। সোহরাব হাসান, আবারও আপনার কাছে আসতে চাই। সবসময় বলা হয় যে খারাপ লোকগুলোকে বা ক্ষমতায় না বসিয়ে বা নেতৃত্বের জায়গায় না বসে ভালো ত্যাগী যারা তাদেরকে আনার, কিন্তু বাস্তবে আমরা সবসময় দেখি যে উল্টো চিত্র। না, সবসময় উল্টো চিত্র নয়, সবসময় না হলে মানে বেশিরভাগ ক্ষেত্রে যোগ্য লোককে যোগ্য স্থানে উপযুক্ত স্থানে পদায়ন করা, এবং আমাদের এখানে এর চেয়েও যেটি হয়, পদায়ন করার পর তাকে কাজ করতে দেওয়া হয় না, তাকে যে কোনোভাবে প্রভাবিত করা হয়, তাকে অনেক সময় কথা মানে তারা যে স্বাধীনভাবে কাজ করে তাকে অপদস্থ করা হয়, তাকে প্রশাসনে থাকলে খাগড়াছড়ি বদলি করা হয়। সুতরাং এক ধরনের পরিবেশটা জরুরি। কিন্তু আজকে যে পরিবেশ আছে, এই পরিবেশে থানার ওসি থেকে শুরু করে সচিব, তারা এক ধরনের নিরপেক্ষভাবে কাজ করবে আশা করি। আর আমরা আশা করি নিরপেক্ষভাবে কাজ করবে। একটি বিরতি নিতেই হচ্ছে, ফিরে এসে আপনার বাকি কথা আমরা শুনবো। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। টাকা পাচার এবং দুদকের উদ্যোগ নিয়ে আমরা আলাপ করছিলাম। এই পর্যায়ে আমরা একটু রাজনৈতিক বিষয়ে আলাপ করতে চাই। আজকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা এবং যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের কথা বলেছে। সোহরাব হাসান, আপনার কাছে যদি আসি। না, এটা তো মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম, তার পরিকল্পনা প্রথম তো সব দলই মানে বাইরে যারা যে সব দল আছে এখন তৎপর, তারা সব দলই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। কিন্তু একটা তো প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার তো আর চিরস্থায়ী না। গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ চলতে হলে নির্বাচন হতে হবে। নির্বাচনটি কবে হবে, মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে। এবং যেহেতু গত 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ সরকারের পতনের তো এটা একটা বড় কারণ যে মানুষের ভোটাধিকার ছিল না। সুতরাং ভোটাধিকার ফিরে পেতে হবে। এখন অন্তর্বর্তী সরকার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু সংস্কারের কথা বলছেন। তো সংস্কারটা কোন পর্যায়ে হবে? কেউ সংবিধান সংশোধনের কথা বলছেন, কেউ পুনর্লেখনের কথা বলছেন, কেউ নির্বাচনী ব্যবস্থা পাল্টানোর কথা বলছেন। তা আমি মনে করি যে বিএনপির মহাসচিব যে প্রশ্নটি যথার্থ, যে এটি নির্দিষ্ট করা উচিত। হ্যাঁ, সংস্কারে 1.5 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, কিন্তু এটি তো অনির্দিষ্টকাল হতে পারে না। এবং স্বাভাবিকভাবে যে অন্তর্বর্তী সরকারের এক ধরনের সরকারের প্রতি মানুষের এখন যে আস্থা আছে, মানে এটা 6 মাস পর 1 বছর পর একই রকম আস্থা থাকবে না। মানে বাংলাদেশে এত সমস্যা সংকুল এবং এত মানুষ এত রাজনীতির প্রতি এত কি বলে আগ্রহ, বিশেষ করে নির্বাচনের প্রতি। সুতরাং আমি মনে করি যে ইতিমধ্যে 2 দফা আলোচনা হয়েছে বিএনপির নেতাদের সাথে। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তার বসা উচিত এবং তাদের পক্ষ থেকে একটা রূপরেখা দেওয়া উচিত। আবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও প্রস্তাব আহ্বান করা উচিত। এটি না যে এই একদিনে 3 দলের সাথে বৈঠক করে কি শুনলেন 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, আর সেটার মধ্যে না, অথবা সে ধারাবাহিক বৈঠক করা উচিত। বৈঠকের পর যে আমরা আলোচনার মধ্যে এটি পেয়েছি, এই ক্ষেত্রে মতৈক্য, এই ক্ষেত্রে মতৈক্য হয়নি, সুতরাং যেসব ক্ষেত্রে মতৈক্য হয়েছে তা নিয়ে তার ভিত্তিতে একটি রূপরেখা দেওয়া উচিত। কারণ নির্বাচন যত প্রলম্বিত হবে তত মানুষের মধ্যে সংশয় সন্দেহ বাড়বে। নির্বাচনের জন্যই তো এত 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সুতরাং আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। নির্বাচনটি কিভাবে হবে, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা থাকা উচিত। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণার কথা আপনার দলের মহাসচিবও
বলেছেন এবং আপনার কাছে আমি জানতে চাই যে যৌক্তিক সময় বলতে আসলে আপনার মূল্যায়নটি কি? ধন্যবাদ। আসলে এই প্রশ্ন অত্যন্ত কঠিন প্রশ্ন। যৌক্তিক বলতে কতটুকু সময়? বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের একটা অবস্থান তৈরি হয়েছে। তো এখন আমরা বুঝতে চাই যে আসলে বৈষম্য দূর করার মতো তাদের সক্ষমতা আছে কিনা। যদি বৈষম্য আবারও থেকে বাংলাদেশে একটা বিশাল অবস্থানে আছে, আমাদের আর্থিক বলেন, ভোটের অধিকার বলেন, দ্রব্যমূল্য বলেন, প্রতিটা জায়গায় বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। সেই বৈষম্য দূর করাটা খুব সহজ ব্যাপার না। এত বললাম বৈষম্য দূর করে ফেলব, দ্রুত সময়ের ভিতরে সেটা আশা করা ঠিক না। তবে সরকার চিন্তা করতে হবে যে আমরা একটা রাজনৈতিক সরকার যেভাবে দেশটাকে সংস্কার করতে পারে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণ ভোট দিবে, নির্বাচিত হবে, তারা তাদের দায়িত্ব থাকে বাংলাদেশের উন্নয়ন, সংস্কার, যা কিছু। কিন্তু একটা অগণতান্ত্রিক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই ধরনের দায়িত্ব নেওয়া উচিত না, বা দায়িত্ব নিতে পারেও না। কারণ তাদেরকে তো জনগণ বলে নাই যে আপনি সংস্কারটা করেন। তাদেরকে আমরা বলেছি বৈষম্য দূর করার জন্য তারা একটা সংস্কার করবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে, জনগণের কাছে তারা জবাবদিহিতা আছে, জনগণ ভোট দিবে, নির্বাচিত সরকার যিনি হবেন তারাই হবেন গিয়ে আগামী দিনে সংস্কারের কাজ করবেন। কিন্তু বর্তমান সরকার যদি সেইটা লম্বা সময় নেন, সেটা অবশ্যই বৈষম্য আবার ঘনীভূত হবে। একটু সৌরভ ভাই যারা বলছেন, তখন সকল ক্ষেত্রে আমাদের অনেকের জনগণের অসন্তোষ তৈরি হবে। সে অসন্তোষটা হওয়ার আগে আমরা শেখ হাসিনার যে 17 বছরে বা 16 বছরের অবস্থানের পরে, শাসন আমলের পরে যা দেখেছি, সেরকম পুনরাবৃত্তি হোক বাংলাদেশে আমরা কেউ চাই না, কখনো চাই না। সেই পুনরাবৃত্তি আসলে কেউই চায় না, আমরা কেউই চাই না, কখনো চাইবো না। অতএব এই থেকে আমাদের সবসময় বলি যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।